স্বল্পোন্নত দেশগুলোর জন্য ওষুধের মেধাস্বত্বে বিশেষ সুবিধা বহাল থাকছে। ডব্লিউটিওর সিদ্ধান্তে আরও ১৭ বছর কম দামে ওষুধ পাবে বাংলাদেশের মানুষ। দীপন হত্যার পর আজিজ সুপারমার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ। কমে গেছে ক্রেতা সমাগম, নিরাপত্তা জোরদারের দাবি প্রকাশকদের। অপরাধী শনাক্তে হঠাৎ করে চাহিদা বাড়ায় দাম বাড়ল ক্লোজ সার্কিট ক্যামেরার। মনিটরিং না থাকায় চীন থেকে গণহারে আসছে নিম্নমানের সিসি ক্যামেরা। সংখ্যাগরিষ্ঠ জনগণ ও রাজনীতিবিদরা অভিন্ন মত দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৈধতা পাওয়ার সম্ভাবনা নেই অভিবাসীদের। এবং সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্বাগতিকরা, ভালো করার চ্যালেঞ্জ জিম্বাবুয়ের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। বিশ্বের ৫০টি স্বল্পোন্নত দেশের জন্য ২০৩৩ সাল পর্যন্ত ওষুধের মেধাস্বত্বে ছাড় দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও। এ বছরের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হবার আগেই ডব্লিউটিও এ সিদ্ধান্ত নিল। এর ফলে বাংলাদেশ আরও ১৭ বছর মেধাস্বত্বর জন্য কোনো ব্যয় না করেই ওষুধ তৈরি ও কেনা বেচা করতে পারবে। এতে করে স্বল্পোন্নত দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে বলে মনে করছেন এর সাথে সংশ্লিষ্টরা। বিস্তারিত শাফিন জাহিদের রিপোর্টে। চলতি বছরেই শেষ হতে যাচ্ছে দরিদ্র দেশগুলোর জন্য উন্নত বিশ্বের দেয়া ওষুধের মেধাস্বত্বর বিশেষ সুবিধার মেয়াদ। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই সুবিধা বহাল রাখতে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর কাছে আবেদন জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত মেধাস্বত্ব বিষয়ক পরিষদ ট্রিপসের বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ডব্লিউটিও। আর এজন্য ২০৩৩ সাল পর্যন্ত বেঁধে দেওয়া হয় সময়সীমা। এ ছাড়ের ফলে মেধাস্বত্বর জন্য বাংলাদেশের মতো দেশগুলোকে অর্থ ব্যয় করতে হবে না। এতে একদিকে যেমন দামি ওষুধ নিজেদের বাজারে কম খরচে উৎপাদন করতে পারবে, অন্যদিকে দেশের উৎপাদিত ওষুধ থাকবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। এমনটাই মনে করছেন ওষুধ শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টরা। ১৬ কোটি লোক নতুন নতুন আবিষ্কার যদি এই অল্প দামে পায় তাহলে পর একটা বিরাট সুবিধা না? তার ফলে কি হবে, বাংলাদেশের জনগণ সুলভ মূল্যে ওষুধ পাচ্ছে, নতুন নতুন ওষুধ। আর দ্বিতীয় অবস্থা হলো বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলির জন্য গোটা পৃথিবীর দ্বার উন্মুক্ত হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন স্বল্পোন্নত দেশগুলোতে জনস্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে নতুন এ আইন। আর এর ফলে বাংলাদেশের চিকিৎসা সুবিধাও থাকবে সাধারণ মানুষের হাতের নাগালে। পেটেন্ট আইন যদি মানতে হয় তখন ওই পেটেন্ট ওষুধের দাম তো অনেক বেশি, তো ফলে আমরা ওই ওষুধগুলো ব্যবহার করতে গেলে আমাদের অনেক কাঁচামাল অনেক বেশি দামে কিনতে হবে। তো যদি কিনতে হয় তখন ওষুধের দামটা যাবে বেড়ে। লাভ হলো এই যে আমরা যেই দামে ওষুধ পাচ্ছিলাম এখন আমরা সেই দামেই ওষুধ পাবো, আমাদের ওষুধের দাম আর বাড়ার কোনো কারণ নেই। তারা বলছেন যদি বাংলাদেশ এর মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত হয় তাহলেও আগামী ৯ বছর অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। লেখক ও প্রকাশক দীপন হত্যার পর মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত আজিজ সুপারমার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ হয়ে পড়েছে। আগের মতো আর লেখক, কবি, সাহিত্যিক ও পাঠকদের আড্ডা জমে না এখানে। দোকানগুলোতে কমে গেছে ক্রেতা সমাগম ও বিকিকিনিও। এই অবস্থায় মার্কেটের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন প্রকাশকরা। বিস্তারিত থাকছে ফেরদৌস লিপের রিপোর্টে। ৯০ দশকে পাঠক সমাবেশ নামে ছোট্ট একটি বইয়ের দোকান দিয়ে যাত্রা শুরু হয় আজিজ সুপারমার্কেট বইয়ের বাজারের। পরে লেখক, কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা সহ নানা ক্ষেত্রের সৃজনশীল মানুষদের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই মার্কেট ও এর আশপাশ। সাথে যুক্ত হয় উদ্দেশ্যমূলক কিংবা উদ্দেশ্যহীন তরুণদের আড্ডা। সম্প্রতি মার্কেটের ভেতরে লেখক ও প্রকাশক দীপন হত্যার ঘটনায় সবকিছুই যেন নিষ্প্রাণ হয়ে পড়েছে। প্রাণ চাঞ্চল্যের স্থান দখল করেছে এক ধরনের ভয়। অ্যাক্সিডেন্টের পরে তখন আড্ডাটা ওইভাবে জমে না এবং সবাই ওইভাবে কেউ আসতেও চায় না। এই যে প্রাণচাঞ্চল্য ছিল এই ঘটনার পর এটি স্তব্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন ওই ঘটনার পর মার্কেটে ক্রেতা উপস্থিতি কমার পাশাপাশি কমেছে বেচা বিক্রিও। মানুষ এখন ভয়ে আসতে চায় না, কারণ এখানে খুন হয়ে গেছে। আগের তুলনায় কোনো বেচা কিনাই নাই, আমরা খুব কষ্টের মধ্যেই আছি।
প্রকাশকরা জানালেন এখনো ভয়ে ভয়ে আছেন তারা। মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি তাদের। তবে মার্কেটের ব্যবসায়ী সমিতি বলছেন ইতোমধ্যে প্রশাসনের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মীও নিয়োগ করা হয়েছে। আমাদের নিরাপত্তাটা আসলে নিশ্ছিদ্র হচ্ছে না। তো আমি মার্কেট কমিটির কাছে দাবি জানাবো যে প্রবেশ মুখ সংকুচিত করে সন্দেহভাজন লোকদেরকে আমাদের মার্কেটের নিরাপত্তা কর্মীরা চ্যালেঞ্জ করতে পারেন। আমাদের সিভিলে কিছু নিরাপত্তা কর্মী পুরো মার্কেটটাতে ঘুরতেছে ফিরতেছে, তারপর প্রশাসন থেকেও আমাদেরকে পুলিশ দিয়েছে, তারাও ঘুরতেছে। গত 31শে অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজ প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির স্বত্বাধিকারী ও লেখক ফয়সল আরিফিন দীপনকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। পুলিশ প্রশাসনের নির্দেশের পাশাপাশি অপরাধী শনাক্তের ক্ষেত্রে হঠাৎ করেই চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে ক্লোজ সার্কিট ক্যামেরার। আর সুনির্দিষ্ট কোনো নিয়মনীতি ও মনিটরিং না থাকায় চীন থেকে গণহারে আনা হচ্ছে নিম্নমানের সিসি ক্যামেরা। এসব ক্যামেরার চিত্র ধারণ ক্ষমতা একেবারেই সীমিত। প্রযুক্তি বিশেষজ্ঞ ও পুলিশের কর্মকর্তারা বলছেন উন্নত মানের সিসি ক্যামেরা না হলে লক্ষ্যই ভেস্তে যাবে। বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। 1 মাস আগেও জরুরি প্রয়োজন না হলে বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা তেমন ব্যবহার ছিল না, কিন্তু ক্রমাগত নাশকতা বাড়তে থাকায় অপরাধী শনাক্তে গুরুত্ব বেড়ে গেছে সিসি ক্যামেরার। এর মধ্যে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পুলিশের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এই অবস্থায় চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দামও। সব ধরনের ব্র্যান্ড আমরা কিন্তু এখন ইনপুট করি এবং সেলও করতেছি ভালো। এইচডি ক্যামেরার টোটাল প্যাকেজটা পড়তেছে 45,000 টাকার মধ্যে, আর অ্যানালগ ক্যামেরাগুলো পড়তেছে 35-এর মধ্যে। সাধারণ মানের সিসি ক্যামেরা দিয়ে মাত্র 10 থেকে 20 মিটার দূরত্বের চিত্র ধারণ সম্ভব। তবে এইচডি ম্যানের ক্যামেরা দিয়ে 30 থেকে 70 মিটার দূরত্বের চিত্র ধারণ করা যায়। কিন্তু মানুষের মধ্যে ধারণা না থাকায় নিম্নমানের ক্যামেরা বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি। অনেকেই কম প্রাইসের কারণে কিনছে যে নিম্নমানের ক্যামেরা। কোন জায়গায় লাগানো হচ্ছে এবং সেখানে কি ক্যামেরা লাগবে সরকার থেকে এটা নির্দিষ্ট করে দিলে তাহলে সাধারণ মানুষ আর এই ভোগান্তির শিকার হবে না, ভালো জিনিসটা ইউজ করবে এবং আমাদের যে পারপাস সেটাও ঠিকমতো সলভ হবে। সিএমপির শীর্ষ এই কর্মকর্তার মতে নিম্নমানের ক্যামেরায় নাইট ভিশন সিস্টেম দুর্বল হওয়ায় রাতের চিত্র দেখে অপরাধীকে শনাক্ত করা অনেকটা কঠিন। মূলত অপরাধীরা, সন্ত্রাসীরা তো রাতের অন্ধকারটাকে তারা বেছে নেয়, তো ফলে নাইট ভিশন না থাকলে এই ক্যামেরা ইউজলেস। আগে চট্টগ্রামে প্রতি মাসে মাত্র কয়েকশো ক্যামেরা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 3 থেকে 4,000। সাম্প্রতিক সময়ে সারা দেশে বেশ কিছু অপরাধের রহস্য উন্মোচনে মূল ভূমিকা পালন করেছে এই সিসি ক্যামেরা। এখন চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সিসি ক্যামেরা দেদারসে বিক্রি হচ্ছে, কিন্তু এর কতটুকু মানসম্মত তাও কেউ পর্যালোচনা করছে না। আর এর কার্যকারিতা কতটুকু থাকে তাই এখন দেখার বিষয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। অনিরাপদ প্রমাণ করে ইরাক, আফগানিস্তান, সিরিয়ার মতো দেশে পরিণত করতে দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে। সাম্প্রতিক সময়ে পুলিশ এবং বিদেশি হত্যা, তাজিয়া মিছিলে বোমা হামলার মতো ঘটনার উল্লেখ করে তিনি বলেন এসব ঘটনা পরিকল্পিত। বাংলাদেশের ওপর হামলে পড়তে বিদেশিদের এমন আরও পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন এসব ষড়যন্ত্র মোকাবিলা না করতে পারলে দেশের সর্বনাশ হবে। গতকাল গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেদারল্যান্ডসের 3 দিনের সরকারি সফর শেষে রীতি অনুযায়ী গণভবনে এই সফরের অর্জনগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান বদ্বীপ রাষ্ট্র হিসেবে সেদেশের পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস রয়েছে নেদারল্যান্ডসের। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক সংবাদ সম্মেলনে 2 বিদেশি হত্যা সহ সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি হত্যাকাণ্ড এবং বোমা হামলা প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আইএস আছে এমন স্বীকারোক্তি দিতে বহির্বিশ্ব থেকে চাপ আসছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন জোর করে বাংলাদেশকে অনিরাপদ রাষ্ট্র বানানো যাবে না। সামনে তাদের বহু পরিকল্পনা আছে, তারা আরো বেশি দূর যেতে চায় শুধু একটা উদ্দেশ্য নিয়ে যে বাংলাদেশ অনিরাপদ, বাংলাদেশে যেন কোনোভাবে প্রবেশ করতে পারে, আফগানিস্তান পাকিস্তানের মতো যখন তখন যেন হামলা করতে পারে। বাংলাদেশে যদি আজকে আইএস আছে বা জঙ্গিবাদ আছে বা আছে, এই ধরনের যদি একটা স্বীকৃতি আদায় করতে পারে তাহলে আমাদের অবস্থাটা কি হবে সেটা কি দেশের মানুষ একবার ভেবে দেখবেন? এসব ঘটনা পূর্ব পরিকল্পিত মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন বিদেশিদের এসব ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে দেশের ভেতর থেকে। আজকে যদি আমি বিশ্বের দিকে তাকাই দেখব মুসলমানই মুসলমানকে হত্যা করছে,
কিন্তু খেলছেটা কি, সুতোটা কাদের হাতে? প্রচন্ড চাপ। আপনারা জানেন যে আমরা কেন স্বীকার করি না। আমার কথা স্পষ্ট যে আমরা তো দেখতে পাচ্ছি কারা করছে, যেই করছে, যেই ধরা পড়ছে তাদেরকে আমরা দেখছি একটা বিশেষ দলের সদস্য, হয়তো ছাত্র জীবনে তারা ওই শিবির করেছে অথবা বিএনপি করেছে, এর বাইরে তো আমরা দেখছি না। বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনাকে নাকচ করে দেন প্রধানমন্ত্রী। তো যখন জাতির প্রয়োজন ছিল তখন তার কাছে সাড়া আসলো না, আর এখন উনি ডাকলেন, উনি নির্বাচন বানচাল করার জন্য পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। ওনার সাথে বসতে গেলেই পোড়া মানুষের গন্ধ পাবো। আজকে যুদ্ধ অপরাধীদের বিচার যখন করছি, উনি বসার যোগ্যতা তখনই অর্জন করবেন যখন বলবেন যে হ্যাঁ, বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার হওয়া উচিত। জাতীয় ঐক্য বা মধ্যবর্তী নির্বাচন হলে হত্যাকাণ্ড বন্ধ হবে, বিএনপি নেত্রীর বিবৃতির এই অংশের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই বক্তব্য থেকেই প্রমাণ হয় এসব ঘটনায় কারা জড়িত। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো লেখা যেন প্রকাশ না করা হয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বরিশালে মাইক্রোবাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে 2 ভাই নিহত, আহত আরো 6 জন। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের 1,10,00,000 অবৈধ অভিবাসীদের বৈধতায় সংখ্যাগরিষ্ঠ জনগণ ও রাজনীতিবিদরা অভিন্ন মত পোষণ করার পরও 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসীদের বৈধতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউশনের পরিচালক সাবেক ইমিগ্রেশন কমিশনার ডরিস মাইজনার। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জনসংখ্যার শতকরা 55% নাগরিকই অভিবাসী, আর অভিবাসী জনসংখ্যার মধ্যে সিংহভাগই তরুণ কর্মশক্তি। এই বিশাল অভিবাসী কর্মশক্তিকে কাজে লাগাতে না পারলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি হুমকির মুখে পড়বে বলে মনে করছে দেশটির বিভিন্ন গবেষণাধর্মী প্রতিষ্ঠান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রিনিউইং আমেরিকা সিরিজে অভিবাসী নীতির ভবিষ্যৎ শীর্ষক নীতি নির্ধারণী আলোচনার আয়োজন করে যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেন রিলেশন। যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষণাধর্মী সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন সভায়। কাউন্সিল অন ফরেন রিলেশনের সিনিয়র ফেলো টেড এলডেন বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী প্রবেশের হার বর্তমানে রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছে। গত 5 বছরে এদেশে অভিবাসী প্রবেশের সংখ্যা কমে এসেছে। যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ বেশি থাকলে বেশি অভিবাসী আসে, আবার কাজের সুযোগ কমে গেলে কম অভিবাসী আসে। তবে সীমান্তে কড়াকড়ি আরোপ করায় এ সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে কমে এসেছে। এদিকে আলোচনার দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তরে সময় টেলিভিশনকে সাবেক ইমিগ্রেশন কমিশনার ডরিস মাইজনার যুক্তরাষ্ট্র থেকে 1,10,00,000 অবৈধ অভিবাসীকে বহিষ্কারের চিন্তাকে অবাস্তব বলে উল্লেখ করেন। অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবচেয়ে ভালো সমাধান অভিবাসীদের বৈধতার পথ সুগম করা। 2012 ও পূর্ববর্তী সময়ে প্রতি বছর 4 লাখ অভিবাসীকে বহিষ্কার করেও পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে যুক্তরাষ্ট্র সরকারকে পিছু হটতে হয়েছে বলেও মন্তব্য করেন এই ইমিগ্রেশন কমিশনার। সময় সংবাদ, নিউ ইয়র্ক। বরিশালের উজিরপুরে মাইক্রোবাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। পুলিশ জানায়, সকাল 7টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের সানোহার এলাকার ফরিদপুরগামী সুপারি পরিবর্তী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল ও ইসমাইল নামে 2 ভাই মারা যান। নিহতরা পিকআপের যাত্রী ছিলেন। ঘন কুয়াশার কারণে এই পিকআপ এবং মাইক্রোটি মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে পিকআপে থাকা সুপারি ব্যবসায়ী আপন 2 ভাই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং মাইক্রোর যাত্রী 6 জন, 5-6 জন গুরুতর আহত হয়। দেশে বিদেশে ব্যাপক আলোচিত সিলেট ও খুলনায় 2 শিশু হত্যা মামলার রায় ঘোষণা হলো। এতে সিলেটে 2 শিশু রাজন হত্যা মামলায় প্রধান আসামি কামরুল ইসলাম সহ 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে খুলনায় 3 আসামির মধ্যে 2 জনের ফাঁসি ও 1 জনকে খালাস দিয়েছেন আদালত। দেশে বিচারের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে এই 2 মামলার রায় গতকাল দেয়া হলো। প্রথমেই সিলেটের শিশু রাজন হত্যা মামলার রায় নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট।
সিলেটে চাঞ্চল্যকর রাজন হত্যা মামলার রায় ঘোষণার পর আসামিরা বের হয়ে যাওয়ার সময় এভাবেই ধিক্কার জানালেন আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া অসংখ্য মানুষ। এর আগে রোববার সকালে রাজন হত্যা মামলার আসামিদের সিলেট মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে স্বজনদের সাথে জড়ো হন উৎসুক জনতা। পরে বেলা 11:30টার দিকে 11 জন আসামির উপস্থিতিতে বিচারক মোহাম্মদ আকবর হোসেন মৃধা মামলার রায় পড়া শুরু করেন। প্রায় 1.5 ঘন্টার রায় পড়া শেষে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল, ময়না চৌকিদার, বাদল ও পাভেলের মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালত। মৃত্যুদণ্ড প্রাপ্ত 4 আসামির মধ্যে পাভেল এখনো পলাতক রয়েছে। 4 জনকে ফাঁসি মৃত্যুদণ্ড দিয়েছেন এবং 4 জনকে লাশ গুম করার অপরাধে 4 জনকে 7 বছর কারাদণ্ড দিয়েছেন, 3 জনকে খালাস দিয়েছেন, 2 জনকে 1 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে ভিডিও রেকর্ড যিনি করেছেন তাকে লাইফ সাজা দিয়েছেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবীরা। ভবিষ্যতে যারা এরূপ অপরাধ করতে চাইবে এটা প্রিভেন্টিভ হিসাবে আমি মনে করি কাজ করবে। এদিকে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন স্বজনরা। দ্রুতভাবে সুন্দরভাবে ফাঁসির রায়টা খুব সকাল কার্যকর করিলেন, ফাঁসিটা শেষ করিলেন, তারপরে আমিও খুশি, আমার বাচ্চার আত্মা খুশি পাইবে। দেশে বিদেশের জনসাধারণকে ধন্যবাদ জানাই, কিন্তু রায় সন্তুষ্ট আমি, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত আপনাদের সহযোগিতা। গত 8 জুলাই সিলেট শহরতলির কুমারগাঁও এলাকায় শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের 4 মাস পর এ রায় ঘোষণা করা হলো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় মাত্র 10 কার্যদিবসে রায় হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রায়ে শরীফ ও মিন্টুকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া অপর আসামি বিউটি বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে বিউটি বেগমকে খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন রাকিবের মা। আবুল বাশারের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। রোববার দুপুর 12টায় খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় রাকিব হত্যা মামলার 3 আসামিকে। 12:30টা নাগাদ রায় পড়ে শোনান বিচারক দিলরুবা সুলতানা। মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়। এ সময় শরীফ ও মিন্টুকে মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানো হয়। এই রায় যাতে দ্রুত কার্যকর হয় সেই ব্যাপারে আমরা মহামান্য হাইকোর্টে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে আমরা আইনগত সহযোগিতা করব। আর এই মামলার রায় পাওয়ার পর আমরা যে আসামিকে খালাস দেওয়া হয়েছে এই ব্যাপারে আমরা রায়ের অবজারভেশন দেখার পর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তবে এই মামলায় বিউটি বেগমকে বেকসুর খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন নিহত রাকিবের মা বাবা। এদের দুজনের ফাঁসিতে আমি সন্তুষ্ট, কিন্তু এই যে বিউটি বেগমের ছেড়ে দিয়েছে আমি এতে সন্তুষ্ট না। 11 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত 40 জন সাক্ষীর মধ্যে 38 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এছাড়াও 3 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করা হয় 3টি আলাদা তারিখে। মাত্র 11 কার্যদিবসে মামলার রায় দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মাত্র 3 মাসের মধ্যে তদন্ত হয়ে মামলার সাজা হয়ে শেষ করা, এটা আসলে অনেক বড় ব্যাপার। মানে আমরা আসলে সবার সদিচ্ছা থাকলে এটা যে করা যায় এটাই প্রমাণিত হয়েছে আমাদের এই মামলাটা। এদিকে মামলার রায় নিয়ে অসন্তোষ জানান বিবাদী পক্ষের আইনজীবী। মামলার রায় হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। যে এভিডেন্স আসছে এই মামলায় তাতে এ ধরনের রায় হওয়ার কথা না। আসামি পক্ষ আপিল করবে এবং উচ্চ আদালত দেখবে বিষয়টা। গত 3রা আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় মলদারে কম্প্রেসারের পাইপ দিয়ে শরীরে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় 12 বছরের শিশু রাকিবকে। এ ঘটনায় নিহতের বাবা নূর আলম বাদী হয়ে মিন্টু, শরীফ ও বিউটি বেগমের নামে খুলনা সদর থানায় একটি মামলা করেন। পরে 25 আগস্ট 3 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এদিকে সিলেটের রাজন হত্যা মামলার রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে 13 বছরের রাজনকে নির্যাতন করে হত্যার দায়ে 4 জনকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। অন্যদিকে খুলনার টুটপাড়ায় 12 বছরের শিশু রাকিবকে নির্মমভাবে হত্যা করার আরও 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়ার খবরও বিবিসির প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। একই খবর প্রকাশ করা হয়েছে বার্তা সংস্থা এপি, এফপি, দ্য ইন্ডিপেন্ডেন্ট, এবিসি নিউজ এবং ইয়াহুতেও। এর আগে রাজনকে পিটিয়ে হত্যা করার ভিডিও প্রকাশ হওয়ার পরও এই খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে ছিনতাই করে পালানোর সময় দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকা থেকে 4 ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় গুলি বিনিময়কালে পুলিশের 4 সদস্য ও ছিনতাইকারী দলের 2 সদস্য আহত হয়। পুলিশ জানায়, গতকাল বিকেল 4:15টার দিকে মতিঝিল বাণিজ্যিক এলাকার টুডে ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জের কর্মচারী জুয়েল হোসেন 39 লাখ টাকা নিয়ে অফিসে যাচ্ছিলেন। এ সময় র্যাব পরিচয়ে কয়েকজন ছিনতাইকারী তাকে আটক করে একটি মাইক্রোবাসে তুলে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকায় নিয়ে যায়। সন্ধ্যায় তাকে মারধর করে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা খবর দিলে ছিনতাইকারীদের ধাওয়া করে আটকের চেষ্টা করে পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে 4 পুলিশ সদস্য ও ছিনতাইকারী দলের 2 সদস্য আহত হন। এ ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও 4 জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক, ওয়াকিটকি, পিস্তল, 3 রাউন্ড গুলি, হ্যান্ডকাপ ও বেশ কয়েকটি মোবাইল সেট ও নগদ 15 লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইন ও ছিনতাইয়ের অভিযোগে 2টি মামলা করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ উপস্থিত টের পেয়ে যখন দেখছে তারা যেতে পারছে না, তখন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও তাদের গুলিতে পরে পাল্টা গুলি করে জবাব দেয়। গোলাগুলির এক পর্যায়ে কিছুক্ষণ গুলি থামলে আমরা তারা যে মাইক্রোবাসটা নিয়ে এখানে ঢুকেছিল সেই মাইক্রোবাসটা দেখতে পাই এবং সেটা উদ্ধার করি এবং তারপরে দেখি তার এখান থেকে 2 জন, মোট 4 জন ডাকাতকে আমরা আটক করি। যশোরে তল্লাশিকালে সিগন্যাল অমান্য করায় পুলিশের রাইফেলের বাটের আঘাতে আবু দাউদ নামে এক মোটরসাইকেল আরোহীর মাথায় জখম হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যায় শহরের শঙ্করপুরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ দোকানের কর্মচারী রাজুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মনিরামপুর উপজেলার রাজগঞ্জের বাড়িতে ফিরছিলেন মোটর পার্টস ব্যবসায়ী আবু দাউদ। টহলরত পুলিশের এক সদস্য মোটরসাইকেলটি থামানোর নির্দেশ দেন। তবে নির্দেশ অমান্য করে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টা করলে আরোহী আবু দাউদকে পেছন থেকে রাইফেলের বাট দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় মারাত্মক জখম হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমি একটা শব্দ পেলাম যে পুলিশের সিপাহীটা দাঁড়াইছিল, উনি কারোর আঘাত করছে। তা আমি দোকান থেকে দৌড়ে বাইরে যেয়ে দেখি যে মোটরসাইকেলে যাচ্ছিল একটা ছেলে ওই ট্রাকের ওই মাথার দিকে পড়ে আছে। হয়তো তার অবজারভেশনে রাখতে হবে 24 আওয়ার্স, তারপরে তার কন্ডিশন বোঝা যাবে যে কোন পর্যায়ে গেছে। আমরা সাথে সাথে তাকে হসপিটালে এনে তার সমস্ত ঔষধপত্র সহ সমস্ত ডাক্তারি পরীক্ষা করাই এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করছি। ঘটনার ব্যাপারে যদি কারো কোনো দোষ ত্রুটি থাকে তাহলে সেটা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিম্ন মধ্যম আয়ের দেশের নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের কূটনীতিকদের আরও সক্রিয় অংশগ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি ইউরোপের বাজারে মন্দা এবং টিপিপি চুক্তির পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান ধরে রাখতে অর্থনৈতিক কূটনীতি জোরদার করার পরামর্শও তাদের। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। আমদানি রপ্তানি বাণিজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সুসম্পর্ক। পুরনো বাজারে অবস্থান ধরে রাখা ও নতুন বাজারে সম্ভাবনা সৃষ্টির জন্য তাই প্রয়োজন হয় প্রচারণার। আর বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতি সহ সম্প্রতি নিম্ন মধ্যমায়ের দেশে পরিণত হওয়ায় রপ্তানি বাড়াতে বাংলাদেশের জন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন। স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসার ফলে আমাদের অনেক রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, বিশেষ করে বাজার সুবিধার ক্ষেত্রে। আর নতুন ধরনের আসলে নেগোসিয়েশন দরকার হয়। বাংলাদেশ কারোর সাথে গিয়ে এফটিএ করতে চায়, সেই ধরনের অগ্রগতিটি এখনো সীমিত পর্যায়ে। আমাদের কূটনীতি যারা দেশে বিদেশে কাজ করতেছেন তারা আসলে এই সমস্ত বিষয় নিয়ে কখনো কাজ করেননি। ইংল্যান্ডে মার্কেট করে আসছি, আমি জার্মান গেছি মার্কেট করতে, কিন্তু আমি কখনো আমাদের কূটনীতিকদের ওইভাবে কাজ করতে দেখিনি। এমন অবস্থায় প্রথাগত কূটনীতির বাইরে গিয়ে দেশ ও দেশের বাইরে কাজ করা সরকারি আমলাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মনে করেন ব্যবসায়ী। একটা দেশের সাথে সুসম্পর্ক রেখে আমাদের দেশের যতটুকু সুযোগ সুবিধা নেওয়া যায় বহির্বিশ্ব থেকে, সেইটাই হতে হবে আমাদের মূল মন্ত্র। আর এক্ষেত্রে অর্থনৈতিক অগ্রযাত্রায় ভবিষ্যতের লক্ষ্য পূরণে কূটনীতিক নিয়োগের ক্ষেত্রে সরকারকে এখনই নিরপেক্ষ হওয়া উচিত বলে মনে করেন এই সাবেক কূটনীতিক। এখানে দ্য বেস্ট অ্যান্ড দ্য ফাইনেস্ট, দ্য মোস্ট কম্পিটেন্ট তাকে অ্যাপয়েন্ট করা উচিত। সে যদি বাই চান্স আপনার পার্টির হয় ভালো, যদি না হয় হু কেয়ারস। চলমান বিশ্ব রাজনৈতিক সংকট কিংবা আঞ্চলিক স্বার্থের বিপরীতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাঙ্ক্ষিত অর্থনৈতিক লক্ষ্য অর্জনে কূটনীতিকদের দক্ষতা বাড়ানোর দিকেও
হলেও সরকারকে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ন্যাশনাল ইন্টারেস্ট প্রমোট করলেই আপনার পার্টির ইন্টারেস্ট প্রমোট হবে। যে মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। কদিন পরই আমন ধান উঠতে শুরু করবে, কিন্তু প্রতিকূল অবস্থার কারণে ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত রাজশাহীর কৃষকেরা। তবে কৃষি বিভাগ জানায় প্রাকৃতিক দুর্যোগে কিছুটা ক্ষতি হলেও তার লক্ষ্য অর্জনে প্রভাব ফেলবে না। আর বিশেষজ্ঞরা বলছেন সরাসরি সরকার কৃষকের কাছ থেকে ধান না কিনলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। পাতামরা রোগ, অতিবৃষ্টি আর পোকার আক্রমণ সামলে রাজশাহীর দিগন্ত জুড়ে মাঠের পর মাঠ এখন সোনার ছড়া। কৃষকরাও ব্যস্ত আমন ধান ঘরে তুলতে। তবে কি পরিমাণ ধান গোলায় উঠবে তা নিয়ে চিন্তিত তারা। বর্তমান বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। তবে নতুন ধান উঠলে দাম কমার আশঙ্কা করছে কৃষকেরা। যে অনুযায়ী ফলন হয়েছে আর যে দাম ধানের সে অনুযায়ী আপনার কিন্তু ওই খরচটা উঠবে। বিঘা প্রতি ধানের খরচ পড়ছে 13,000 টাকা। যদি বাজার 700 টাকা মূল থাকে তাহলে কৃষকেরা কিছু টাকা পাবে। সরকার যদি আমাদের ন্যায্য মূল্যে ধানগুলো কিনে তাহলে আমরা হয়তো কিছুটা আগাতে পারবো। কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগে ধানের কিছু ক্ষতি হলেও পূরণ হবে লক্ষ্যমাত্রা। সার এবং বীজেরও কোনো সংকট দেখা দেয়নি। এই প্রেক্ষিতে চাষিরা খুব ভালোভাবে আমরা ধান উৎপাদন করতে পেরেছি। কাজে আমরা মনে করছি যে এবার ফলনের দিক দিয়ে অন্তত আমরা কোনো রকমভাবে ক্ষতির সম্মুখীন হব না। এদিকে সরকারের প্রতি কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি ব্যবস্থাপনায় যদি ধান কেনা যায় তাহলে কৃষক এবং বাংলাদেশে যারা কনজিউমার মানে ভোক্তা তারা দুই উপকৃত হবে। চলতি বছরে রাজশাহীতে ৭৪,২৫০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,২৮,৪৮২ মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নিবন্ধিত জেলে তালিকায় ভিন্ন পেশার মানুষের নাম থাকায় সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বরগুনার প্রকৃত জেলেরা। এর ওপর ১ নভেম্বর থেকে জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় এই অঞ্চলের জেলেরা মানবেতর জীবন কাটাচ্ছে। এস এম সিফাতের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। বরগুনার পাথরঘাটা উপজেলার বাজারে গত ৫ থেকে ৬ বছর যাবৎ চায়ের দোকান চালাচ্ছেন সাগর নামের এই ব্যক্তি। কোনোদিন জড়িত ছিলেন না মাছ ধরা পেশায়, অথচ জেলে তালিকায় রয়েছে তার নাম। আমার কার্ড আছে, আমার কার্ড কিভাবে হয়েছে সেটা তো আমি বলতে পারি না। আমি তো এই ব্যবসা নিয়ে আছি, এদিকে আমি চলি। শুধু সাগর নয়, জেলে না হওয়া সত্ত্বেও উপজেলার অনেকেরই নাম রয়েছে জেলে তালিকায়। ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত জেলেরা। কমিশনার যাই কইছে এই কেটা পাস করে দেন, মৎস্য বিচারের হারা এই কেটা পাস করে দিয়েছে, আর যারা জেনুয়ালি চাইলে হারা অনেক মানে পায় না। কয়েকবার নাম নিয়েছে, কোনো কাটায় নাই। তাই তো আমি জাল বাইতেছি, আর যাগো রিক্সা চালায় দিনমজুরি কাম করে তারা তো জেলে কাটের চাল পায়। যারা জেলে না হওয়া সত্ত্বেও নিবন্ধিত হয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার নির্দেশনা নেই বলে জানালেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা। যারা পেশা চেঞ্জ করে অন্য পেশায় যাচ্ছে তাদের নিবন্ধন থেকে জেলে নিবন্ধন তাদের তালিকা থেকে বাদ দেওয়ার এরকম আমাদের কোনো নির্দেশনা নাই। যদি ওইরকম নির্দেশনা পাই তা আমরা ব্যবস্থা নিব। প্রতি বছর জেলে তালিকায় নতুন করে যারা জেলে পেশায় আসছে তাদের নাম নিবন্ধন করা হলেও যারা জেলে পেশা পরিবর্তন করছে তাদের নাম কর্তন করা হচ্ছে না, যার ফলে জেলেদের জন্য আসা যে কোনো সহযোগিতা সঠিকভাবে প্রকৃত জেলেরা পাচ্ছে না। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ নানা সংকটে ব্যাহত হচ্ছে চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার পাশাপাশি নানা হয়রানির অভিযোগ রোগীদের। আর নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে রোগীদের সেবা দেওয়ার কথা জানালেন চিকিৎসকরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 11 বছর আগে সদর হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করে নামকরণ করা হয় চাঁদপুর জেনারেল হাসপাতাল। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে এমন আশায় শুধু চাঁদপুর নয়, পাশের লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার রোগীরাও সেবা নিতে আসেন এই হাসপাতালে। তবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়া সহ নানা হয়রানির কথা জানান তারা। বিভিন্ন ঝামেলা পরে অনেকক্ষণ বসে থাকা লাগে। সরকারি হাসপাতাল ঠিক, কিন্তু অত বেশি গুরুত্ব নাই। একটা ইনজেকশন পোস্ট করতে আসলো 100 টাকা চায়, 100 টাকা না দিলে ওনারা
ইনজেকশন করেন? হসপিটাল নিয়ে আসছি এক্সরে করার জন্য, যেহেতু এখানে এক্সরে নাই বিধায় আমি বাইরে থেকে এক্সরে করে নিয়ে আসছি। এই অবস্থায় চিকিৎসক সহ জনবল সংকটের কথা জানিয়েছেন নার্স ও চিকিৎসকরা। নার্স স্টাফ থাকার কথা, ওই তুলনায় আমাদের ওরকম স্টাফ নেই, ডাক্তার সেভাবে নেই। বাট আমরা চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি যে এখানে ট্রিটমেন্টটা ঠিকমতো দেওয়ার। অবশ্য সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ডাক্তার, নার্স এবং অন্যান্য জনবলের ঘাটতি আছে এবং অন্যান্য সরঞ্জামাদি ঘাটতি আছে। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়াছি। চাঁদপুর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মচারী সহ 288টি পদের বিপরীতে 67টি পদ শূন্য রয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2015-16 স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত হয় এই ইউনিটের পরীক্ষা। সকাল থেকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা। পরীক্ষার শুরুতেই হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবছর প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 জন পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষা চলবে আগামী 12 নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এবছর মোট 9টি ইউনিটে 56টি বিভাগে আবেদন করার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা। দেশের বাইরের খবর। মিয়ানমারের সাধারণ নির্বাচনের ফলাফল আজ ঘোষণা করা হবে। চলছে শেষ মুহূর্তের ভোট গণনার কাজ। রোববার বিকেল 4টায় ভোট গ্রহণ শেষের পর বুথে ভোট গণনার কাজ শুরু হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পর্যবেক্ষকদের কড়া নজরদারিতে চলছে ভোট গণনা। বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে নিয়ে মিয়ানমারে টান টান উত্তেজনা বিরাজ করলেও কোথাও কোনো বিশৃঙ্খলার খবর এখনো পাওয়া যায়নি। প্রায় 80% ভোট পড়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানালেও ইউরোপীয় ইউনিয়ন বা স্থানীয় পর্যবেক্ষক দল দাবি করছে 46,000 ভোট কেন্দ্রে 3,35,00,000 ভোট পড়েছে। আর এই ভোটে বিপুল ব্যবধানে জয়ের আশা ব্যক্ত করেছেন এনএলডি পার্টির নেতা অং সান সুচি। যদিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি তিনি। টানা 25 বছর সামরিক শাসনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই প্রথম মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হলো। মিশর থেকে আরও প্রায় 11,000 নাগরিককে রাশিয়ায় ফিরিয়ে আনা হয়েছে বলে রুশ উপপ্রধানমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান। আরও বেশ কিছু রুশ পর্যটককে আজও মস্কোতে ফেরত নিয়ে আসা হবে বলেও জানিয়েছে উপপ্রধানমন্ত্রী আর্কেডি ভার্কোভিচ। গেল শুক্রবার মস্কো মিশরে বিমান চলাচল বন্ধ করে দেয়। সিনাই উপত্যকায় রুশ বিমান বিধ্বস্ত হওয়ায় আইএস বা জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয় রাশিয়া। যদিও প্রথমে এই সম্ভাবনা উড়িয়ে দেয় রাশিয়ার তদন্ত দল। এদিকে রোববার আবারও আইএস বোমা মেরে 224 যাত্রীসহ রুশ বিমানটি বিধ্বস্ত করার দাবি করে একটি অডিও বার্তা পাঠিয়েছে। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পেলেও প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না টাইগাররা। এমনটাই জানিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয়ও নিশ্চিত করতে চায় বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে স্বীকার করে ভালো কিছু করতে চায় জিম্বাবুয়েও। আজ দুপুর 1টায় 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। কিউরেটর গামিনীর সঙ্গে প্রধান নির্বাচক ফারুক আহমেদ। একটু পর গামিনীর সঙ্গে দেখা গেল বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও। বেশ মনোযোগ দিয়ে উইকেট পর্যবেক্ষণ করলেন তারা। উদ্দেশ্যটাও স্পষ্ট, এই উইকেটেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তাই নিজেদের রণকৌশলটাই যেন ঠিক করে নিচ্ছেন তারা। কারণ হঠাৎ করেই বাংলাদেশকে ভাবতে হচ্ছে উইনিং কম্বিনেশন নিয়ে। সাকিবের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ হলেও জয়ের ধারায় থাকা টাইগাররা ম্যাচ জয়ের ছক কষতে যাচ্ছে একাদশে পরিবর্তনে নেই। বাংলাদেশ দলে এদিন দেখা যেতে পারে ওপেনার ইমরুল কায়েসকে। সেক্ষেত্রে প্রথম ওয়ানডেতে ওপেন করা ব্যাটসম্যান লিটন দাসকে আবারও নেমে যেতে হবে মিডল অর্ডারে। আর আলামিনের পরিবর্তে লেগ স্পিনার জুবাইর লিখনকে এদিন দেখা যেতে পারে টাইগারদের সেরা একাদশে। ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন বাংলাদেশের মাত্র 6 ক্রিকেটার। প্রথম ম্যাচে বড় জয় পেলেও জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না টিম বাংলাদেশ, এমনটাই জানালেন টাইগার ওপেনার তামিম। নেক্সট 2 ম্যাচও সিরিয়াস থাকবো, কারণ হয়তোবা প্রথম ম্যাচের মতো এত ইজিলি আর জয় নাও পাইতে পারি। আমাদের অনেক কষ্ট করেও জিততে হইতে পারে। ইকুয়ালি ভাবে হার্ড ওয়ার্ক করতে হবে, ইকুয়ালি ভাবে ভালো স্টার্ট করতে হবে, ব্যাটিং বোলিং দোনোটাই। সো ওই প্রসেসটা আমরা রাখার চেষ্টা করব। যদি ওরা বেশি ভালো বল করে তাহলে আমাদের একটা চ্যালেঞ্জিং টোটালটা করতে হবে। সিরিজ জিতা এ নিয়ে আমরা খুব বেশি ভাবতেছি না, যে রেকর্ড নিয়েও খুব বেশি আমরা চিন্তা করতেছি না। যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো ম্যাচটা জিতলে অটোমেটিক আমরা সিরিজ জিতে যাব। অন্যদিকে হারের ক্ষত নিয়ে রীতিমতো জিম্বাবুয়েও অনুশীলনে কিছুটা ছন্ন ছাড়া। দলের অর্ধেক ক্রিকেটারই ছিলেন না অনুশীলনে। তবে আত্মবিশ্বাসে ভাটা পড়লেও
লড়াই করার প্রত্যয় দলের অলরাউন্ডার ওয়ালারের কণ্ঠে। দ্বিতীয় ওয়ানডে জিতে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আসলে আমাদের পারফর্ম করতে হবে, বড় স্কোর করার পাশাপাশি উইকেটও নিতে হবে। জানি কাজটা সহজ হবে না। এই জিম্বাবুয়ের বিপক্ষেই এক এক করে টানা 6টি ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর আগে এই প্রতিপক্ষের বিপক্ষেই টানা 8টি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ড আছে টাইগারদের। সেই রেকর্ডটি স্পর্শ করতে হলে এই সিরিজের বাকি দুটো ম্যাচও জিততে হবে বাংলাদেশের। সেই পথে অনেকটা এগিয়ে যেতে দ্বিতীয় ওয়ানডেতেও জয় তুলে নিতে চায় টাইগাররা। মিরপুর জাতীয় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। কন্যা সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সুস্থ রয়েছেন মা ও নবজাতক দুজনই। এর আগে রোববার রাতে স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব। তার যাত্রার বিষয়টি আগে নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সাকিবের জায়গায় দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। প্রথম সন্তানের বাবা হতে যাওয়া সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন কদিন আগেই। আনুষ্ঠানিক অনুশীলনে তিনি জানিয়েছিলেন, স্ত্রী শিশিরের অনুপ্রেরণাতেই তিনি ওই অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেছেনও দারুণ। ক্যারিয়ারের প্রথমবারের মতো 5 উইকেট শিকারের পাশাপাশি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাঁহাতি স্পিনার। তবে রোববার অনুশীলনে যোগ দেননি তিনি। ফলে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করতে সাকিবকে অপেক্ষা করতে হবে পরবর্তী সিরিজ পর্যন্ত। শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। পাল্লেকেল্লেতে প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত 7:30টায় মুখোমুখি হবে দুদল। শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের একটি ম্যাচও জিততে না পারায় বেশ চাপে আছে ক্যারিবিয়ানরা। তবে টি-20তে বরাবরই ভালো খেলা ওয়েস্ট ইন্ডিজ এবার ঘুরে দাঁড়াতে চায়। যদিও লঙ্কানদের বিপক্ষে রেকর্ডটা সুখকর নয় ড্যারেন স্যামির দলের। টি-20তে এই দু দলের এখন পর্যন্ত 6 বারের দেখায় 5 বারই জিতেছে টি-20-র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তবে ক্যারিবীয়দের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধ্যায়ের একটি রচিত হয়েছিল শ্রীলঙ্কার মাটিতেই। 2012 সালে টি-20 বিশ্ব আসরের ফাইনালে স্বাগতিক লঙ্কানদের হারিয়েছে, শিরোপা জিতেছিল তারা। এবার সেই জয়কেই প্রেরণা হিসেবে নিয়েই মাঠে নামতে চায় ওয়েস্ট ইন্ডিজ। এবার ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের ঢাকা সফররত অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল। পাশাপাশি 14 নভেম্বর সকারুজদের বাংলাদেশে আসার বিষয় নিশ্চিত করেন তারা। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন পর্যবেক্ষক দলের প্রধান মার্ক সালিভা। এদিকে 17 নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দলটি 4 বারের বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া বলেই হয়তো নিরাপত্তা নিয়ে এত প্রশ্ন, এত সংশয়। তবে ফুটবল বিশ্বে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে চেষ্টার কমতি নেই বাফুফেরও। তাই অতিথিদের দাবি মেনেই বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণে আসা প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠকটা ফেডারেশন আয়োজন করেছিল সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য এর আগেও একবার বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া প্রতিনিধি দল। সেবার প্র্যাকটিস ভেন্যু সহ বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করলেও প্রতিনিধিদের এবারের পর্যবেক্ষণ শুধুই নিরাপত্তা নিয়ে। তবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট অতিথিরা। আজকের বৈঠকের মূল বিষয় ছিল নিরাপত্তা পরিস্থিতি, আর এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে আমরা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। এদিকে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকায় মোতায়েন রাখা হবে পুলিশের বিশেষ বাহিনী। তারা সিকিউরিটির ব্যাপারে আমাদের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে। এই সমস্ত কিছুকেই আমরা এশিওর করেছি যে আমরা বেস্ট পসিবল সিকিউরিটি এই টুর্নামেন্টের জন্য দেব। নিরাপত্তার বিস্তারিত বিষয় কিন্তু আমরা প্রকাশ করি না, তবে আমি এটুকু বলতে পারি যতগুলো ফুটবল টুর্নামেন্ট হয়েছে তার থেকেও অধিক নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আগামী 10 নভেম্বর বাংলাদেশে আসবে ফিফা প্রতিনিধি দল। বাফুফে কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের সাথে আরও একটি বৈঠক করবেন অস্ট্রেলিয়া থেকে। অ্যানিমেটেড সিনেমা ভক্তদের জন্য সুখবর। আসছে অ্যালভিন অ্যান্ড চিপমাঙ্কস সিনেমার সিকুয়েল। আলভিন, সিমন এবং থিওডোরকে নিয়ে ডেভের নতুন অভিযানের গল্প থাকছে এবার। অ্যালভিনরা নানা চড়াই উতরাই পার হবে ডেভকে বাঁচাতে।
এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমা ট্রেলার, যা মোটেও হতাশ করেনি অ্যানিমেটেড সিনেমা প্রেমীদের। হলিউডের অ্যানিমেশন সিনেমা অনেক আগেই নাম কামিয়েছে। 2007 সালে মুক্তি পাওয়া আলভিন অ্যান্ড চিপমাঙ্কস সিনেমা এতে এনেছে ভিন্ন মাত্রা। চিপমাঙ্কস বা কাঠবিড়ালি নিয়ে সিনেমা এর আগেও হয়েছে, কিন্তু এই সিনেমার বৈশিষ্ট্য হচ্ছে এতে যে কণ্ঠ ব্যবহার করা হয়েছে তা মডিফাই করে পুরোপুরি অন্যরকম ভাবে দর্শকের সামনে পরিবেশন করেছেন পরিচালক। শুধু তাই নয়, সেই কণ্ঠে আবার সুরও দেয়া হয়েছে। গেল 3 পর্বে এসব নিয়েই ছিল সিনেমার মূল কাহিনী, কিন্তু এবার আলভিন, সিমান এবং থিওডরের অভিযান কিছুটা অন্যরকম, কারণ এবার ডেভকে তার নতুন প্রেমের সম্পর্ক থেকে বের করে আনতে চাচ্ছে তারা। আর এজন্যই ডেভের প্রেমিকার ছেলের সাথে তারা এক রোড ট্রিপে যায়। সেই রোড ট্রিপে ঘটে যাওয়া নানান মজার কাহিনী এবার থাকছে সিনেমায়। এবারও কণ্ঠশিল্পী ছিলেন জাস্টিন লং, ম্যাথিউ গ্রেগলাবার এবং জেসি ম্যাকার্টনি। ওয়াল্ট বেকারে নির্মাণ করা এই সিনেমা আগামী 18 ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। তানজিব মুনিয়াত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওষুধের মেধা সত্ত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাড়ছে না উৎপাদন খরচ। আরও 10 বছর সুফল পাবে বাংলাদেশের মানুষ। দীপন হত্যার পর আজিজ সুপারমার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ। কমে গেছে ক্রেতা সমাগম, নিরাপত্তা জোরদারের দাবি প্রকাশকদের। অপরাধী শনাক্তে হঠাৎ করে চাহিদা বাড়ায়, দাম বাড়ল ক্লোজ সার্কিট ক্যামেরার। মনিটরিং না থাকায় চীন থেকে গণহারে আসছে নিম্নমানের সিসি ক্যামেরা। সংখ্যাগরিষ্ঠ জনগণ ও রাজনীতিবিদরা অভিন্ন মত দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৈধতা পাওয়ার সম্ভাবনা নেই অভিবাসীদের। এবং সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্বাগতিকরা। ভালো করার চ্যালেঞ্জ জিম্বাবুয়ের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।